যখন আপনি আপনার বার্থডের দিন আপনার আইডলকে ছুঁয়ে ফেলবেন তখন সেটার মুহূর্তটা হবে অন্যরকম। কিলিয়ান এমবাপ্পেও সেই মুহূর্তটা স্মরণ করে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সিউ সেলিব্রেশন দিয়ে, এবং এমবাপ্পের গোল রিয়াল মাদ্রিদের জয়, স্বস্তির জয়। শাভি আলোনসোর অন্তত ক্রিসমাস ব্রেকটা এনজয় করার মতো একটা জয় রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে। কেবলমাত্র সেই দিনটা তিনি হয়তো উপভোগই করতে পারবেন, এর বাইরে হয়তো কিছু নয়। জুড বেলিংহাম এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে সেভিয়ার বিপক্ষে, এবং এরপরে সেকেন্ড হাফে গিয়ে একটা পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে যখন গোল করলেন, তাতেই এক ক্যালেন্ডার ইয়ারে 59 গোলের ক্রিস্টিয়ানো রোনালদোর সেই রেকর্ডটা ছুঁয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের। আর না, এটা তো আসলে কিলিয়ান এমবাপ্পে 10 বা আগে যিনি ছিলেন জার্সি নম্বরে একটা সময় মিল ছিল। তো এমবাপ্পের এই বার্থডের দিনে এই মাইল ফলকটা ছোঁয়া, যেটা একটা বড় ঘটনাই বটে, কিন্তু শাভি আলোনসোর জন্য আসলে সেটা কত বড় ঘটনা সেটা হচ্ছে আলোচনার বিষয়। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতেছে, কিলিয়ান এমবাপ্পের রেকর্ড হয়েছে, কিন্তু শাভি আলোনসোর দলের খেলা তো ভাই ফেরে নাই। তারপরও ধরেন জয়ের মধ্যে আছে রিয়াল মাদ্রিদ, এইটা তারা ধরতে পারে। ঘরের মাঠে শেষ দুটা ম্যাচ তারা হেরেছিল, ঘরের মাঠে তৃতীয় ম্যাচটা জয় দিয়ে বছরটা শেষ করলো। কিলিয়ান এমবাপ্পে যে কারণে আলোচনা আমরা বলছিলাম লাস্ট দিনেই, যে তিনি নট আউট রয়েছেন, তার হাতে একটা ম্যাচ রয়েছে এবং এক ম্যাচের মধ্যেই তিনি গোল করলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি ছুঁলেন এবং ছোঁয়ার পর তিনি বলছেন তার আইডলকে ছোঁয়া, সেই আইডলের মতো সেলিব্রেশন করা, এই গোলটা তিনি উৎসর্গ করছেন সেই রোনালদোকে। আমরা ছোটবেলায় দেখতাম যে তিনি কতটুকু রোনালদো ফ্যানাটিক তিনি ছিলেন। আমার নিজের উদযাপনের স্টাইল আছে, কিন্তু আমি আজকের এই সেলিব্রেশনটা করেছি আমার আইডলের জন্য। নিজের স্বপ্নে বিশ্বাস রাখা উচিত। রোনালদো আমার বন্ধুও। রিয়াল মাদ্রিদের শুরুর সময়টা আমাকে মানিয়ে নিতেও সাহায্য করেছে। 2026 সালে আমরা যখন মাঠে ফিরবো তখন আমরা সব শিরোপা জিততে চাইবো, যা শুরু হবে সুপার কোপা দিয়ে। দেখেন এই বছরটা রিয়াল মাদ্রিদ যেখানে শেষ করলো সেটা আসলে রিয়াল মাদ্রিদ সুলভ নয়। বছরের লাস্ট 2 মাসের বিবেচনাটাই আপনি যদি করেন এই সিজন শুরু হওয়ার পর, গতকালকের ম্যাচ শেষে জুড বেলিংহ্যাম, এমবাপে, রদ্রিগো সবারই একটা কথা, 2026টা হবে নতুন করে শুরু আমাদের। তার আগে এই বছরটা যদি আমরা শেষ করি, রিয়াল মাদ্রিদের এই বছরটার সবচেয়ে বড় হাইলাইট হয়ে থাকলেন আসলে কিলিয়ান এমবাপ্পে। এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা যে আপনি 59 গোলের মাইল ফলকটা ছুঁয়েছেন এক ক্যালেন্ডার ইয়ারে। যদিও বার্সেলোনা আর লিওনেল মেসি ফ্যানরা অন্য এক রেকর্ড আমাদেরকে দেখিয়ে দিয়ে বলবেন যে ভাই এটা কোনো রেকর্ডের জাতি না, কিন্তু এটা রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পেদের জন্য আসলেই বেশ বড়। যদিও রোনালদো এই কাজটা করেছিলেন এর চেয়েও কম ম্যাচ খেলে, আর কিলিয়ান এমবাপ্পে সেই রেকর্ডটা ছুঁয়ে ফেললেন এর চেয়ে একটু বেশি ম্যাচ তাকে, যেটা অস্বাভাবিক কিছু হয়তো নয়। মানে রোনালদো এখনো কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম লিডার। আর কিলিয়ান এমবাপ্পে যখন গোল করেন তখন রিয়াল মাদ্রিদ জিতছে, এরকম একটা ধারা তো দাঁড়িয়েই গেছে। রিয়াল মাদ্রিদের এই দলটার সবচেয়ে বড় নায়কও এই মুহূর্তে তিনি। পেনাল্টি যেটা এসছে সেটার আগে একটা রেড কার্ড হয়েছিল, যেটা রিয়াল মাদ্রিদের কাজটা সহজ করেছে, যে কারণে আমরা বলছি বা বলতে পারছি যে শাভি আলোনসো এখনো চাবে এই ম্যাচের। যদি কথার কথা, মানে অ্যালেক্সিস সানচেজ তিনি যদি এই ম্যাচটায় একটা দুটা গোল করতেন, আমার মনে হয় না আমি অবাক হতাম, আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ সমর্থকেরা অবাক হতেন। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের সেই কন্ট্রোলটা আসলে সেই অর্থে ছিল না। ট্যাকটিক্যালি যে ডিসজয়েন্টেড বলা হচ্ছে রিয়াল মাদ্রিদকে, কেন বলা হচ্ছে সেটাই পুরো খেলা যারা দেখেছেন তারা বোধহয় খুব সহজে আঁচ করতে পারবেন। রিয়াল মাদ্রিদ আরও একবার আসেনসিওকে রাইট ব্যাকে, যেহেতু ভালভার্দে এই ম্যাচে নাই, তাদের ব্যাকলাইনে হুইসেনকে রেখে, রুডিগারকে রেখে, ফ্রান গার্সিয়া একদম শুরুর দিকে একটা সুযোগ পেয়েছিলেন, পাঁচটা কার জানি ছিল, খুব ভালো একটা পাস ছিল আর্ধে গুলের আই গেস, হ্যাঁ সম্ভবত, সেইখান থেকে মানে সুযোগ তিনি নষ্ট করে গেলেন। ঠিক অন্য পাশে অ্যালেক্সিস সানচেজ, ইসাক দুইজনেই গোল করার মতো ফার্স্ট হাফে দুইটা গুড অপরচুনিটিস পেয়েছেন, যেগুলো ফিনিশিং টাচ ভালো হলে তারা গল্পটা অন্যরকম করতে পারতো। বেলিংহাম গোল করলেন রদ্রিগোর কাছে, সরি ওই পাশে ছিল রদ্রিগোই আরও একবার রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফে বেটার পারফরমার ছিলেন। যদিও একটা রেড কার্ড যেটা হয়েছে তার আগে, মানে মার্কাও যে রেড কার্ডটা দেখলেন সেকেন্ড হাফের সময়টায়, এই রেড কার্ড তিনি আগে দেখতে পারতেন। সেভিয়ার যে ফুটবলার, তিনি ফার্স্ট হাফেও এরকম ভাবে খুব বাজে ট্যাকেল করেছেন রদ্রিগোকে। তিনি লাকি যে তিনি তখন পর্যন্ত মাঠে ছিলেন। আর অ্যান্টি রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলবেন যে রদ্রিগো নিজেও হয়তো একটা ইয়েলো কার্ড দেখতে পারতেন, এরকম অনেক আলোচনা থাকবে। কিন্তু ভাই শাভি আলোনসোর দলের খেলায় সেই ছন্দ নাই নাই নাই, এবং এই রূপ যদি আপনি খুব দ্রুত ফেরাতে না পারেন, এই অবস্থা নিয়ে আপনি এই ডাগ আউটে খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন কিনা আমি আসলেই শঙ্কিত শাভি আলোনসো নিয়ে। শাভি আলোনসো কি করলেন, আবারও ফ্যান্টাস্টিক ফোর যেটাকে বলা হয় তাদেরকে হচ্ছে সেকেন্ড টাইমের মতো একসাথে তিনি স্টার্ট করালেন। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়রের অফ ফর্ম তো আপনার কাটছেই না, 5 বছরের মধ্যে এটা তার সেরা অফ ফর্ম।
এবং যখন যখন 14 ম্যাচ আপনার তিনি গোল করেন না রিয়াল মাদ্রিদের জার্সি, যখন তাকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে শাবি আলোনসো তাকে বদলি করাচ্ছেন সেকেন্ড হাফে, তখন সান্তিয়াগো বার্নাবেউতে আমরা দুও শুনছি। এখন এই দুওটা কি শাবি আলোনসোকে নাকি ভিনিসিয়াস জুনিয়রকে? আমার ধারণা ভিনিসিয়াস জুনিয়রকে। এবং ভিনিসিয়াস জুনিয়রকে কেন দুও দিচ্ছেন সান্তিয়াগো বার্নাবেউর সমর্থকেরা, এটা নিয়েও শাবি আলোনসোর কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু দেখেন রিয়াল মাদ্রিদ আসলে কতখানি চাপের জায়গা। যে প্লেয়ারটা তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে, গতবার ফিফার দ্য বেস্ট হয়েছে, যার জন্য রিয়াল মাদ্রিদ ক্লাব বর্জন করেছে ব্যালন ডি'অরের মতো গালা প্রোগ্রাম, সেই প্লেয়ারকেও তারা দুও দিতে ছাড়ে না। মানে হচ্ছে আপনার যখন ফর্ম থাকবে না তখন আপনি যেই হন না কেন রিয়াল মাদ্রিদের সমর্থকদের ফ্যানদের কাছে আসলে আপনি কি দে ডোন্ট কেয়ার। এবং এই কারণে এই জায়গায় আপনি কাজ করবেন, শাবি আলোনসো যেভাবে কাজ করছেন এইভাবে, এইটা আসলে হইতে পারে না। মানে যেইভাবে রিয়াল মাদ্রিদ খেলছে সেইটার পরে বলা খুব কঠিন। আপনি চারজনকে একসাথে স্টার্ট করালেও আপনি হচ্ছে মন মতো রেজাল্ট আপনি পাচ্ছেন না। হ্যাঁ, ম্যাচ আপনি বের করছেন, কিন্তু হচ্ছে যেই ভাবে আপনি ম্যাচটা বের করছেন তখন আসলে মানুষজন শঙ্কায় পড়ে যায় এই রিয়াল মাদ্রিদ আরেকটু টাফ টাইমে গেলে তারা কি করবে। ধরেন এই দল এইভাবে খেলতে থাকলে সুপার কোপাতে যেই কি করবে সেটা হচ্ছে কি আপনার সন্দেহ। যখন আপনি অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার সাথেও আপনার খেলা পড়তে পারে এই ধরনের ইকুয়েশন যখন আপনার সামনে আসবে। তো এই জিনিসটা হচ্ছে কি আপনার যদি ফিগার আউট না করা যায়, যখন ফিগার আউট আলোনসো করতে নেন, ধরেন ভিনিসিয়াস জুনিয়রকে তিনি আর্লি অফ করে দিলেন, তখনও তো এটা নিয়ে কথাবার্তা শুরু হয়। তখনও তো ধরেন ফুটবলারদের কাছ থেকেও তার ওই ধরনের রিয়েক্ট আসে। তখন হচ্ছে গিয়ে গ্রুপ ওয়াইজ নাকি তাকে কেউ হচ্ছে তার এই চেঞ্জগুলো মানতে পারে না, বসিয়ে রাখা মানতে পারে না, এ ধরনের জিনিসও তাকে ফেস করতে হয়। এইটা পরিষ্কার যে শাবি আলোনসোর সিস্টেমটা রিয়াল মাদ্রিদ এই টিম এখনো অ্যাডাপ্ট করতে পারে নাই। এবং যেটা তাও সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত মনে হচ্ছিল যে না একটু একটু করে তারা শিখছে, তখন তারা জিততেছিল। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষে পর্যন্ত এসে এখন মনে হচ্ছে যে না এটা কিছুই আসলে কাজে লাগে নাই। ওই যে যেটা বললাম যে ট্যাকটিক্যালি ডিসজয়েন্টেড মনে হয়। আপনার ফ্রন্ট লাইন থেকে যা আপনি চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, আপনার ব্যাক লাইন বারবার চাপে পড়ে যাচ্ছে। কালকে তিবো কোর্তোয়া না থাকলে এই ম্যাচে সেভিয়া গোল করেই আমার ধারণা। এবং তিবো কোর্তোয়াকে প্রতিবার যে মাঠে নামতে হয় রিয়াল মাদ্রিদকে ম্যাচ জেতানোর জন্য, এইটা লা লিগার বিচারে, লা লিগার টাইটেল রেসে যারা জিততে চায় তাদের জন্য খুব বেমানান। অন্য পাশে তো আপনার টাইটেলের রেসে কার সাথে ব্যাটেলটা? বার্সেলোনার সঙ্গে। তো এই সব জায়গায় লিগ জিততে গেলে আপনার সিজন ধরে একটা ডমিনেন্সের প্রয়োজন হয়, যে এই ডমিনেশনটা এখন রিয়াল মাদ্রিদ দেখাতে তো পারছেই না। উপরন্তু যে কোনো দল তাদের এগেইনস্টে যখন খেলছে তারা চিন্তা করছে আমরা রিয়াল মাদ্রিদকে আঘাত করতে পারবো। রিয়াল মাদ্রিদের জন্য যে ফিয়ার ফ্যাক্টরটা ছিল এইটা হুট করে উধাও হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.